ঢাকা বিশ্ববিদ্যালয়ের प्रोफेसर आरिफिन सिद्दीकी जी, অধ্যাপক আরিফিন সিদ্দিকী, ढाका विश्वविद्यालय के वरिष्ठ अधिकारीगण ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ আধিকারিকগণ, অধ্যাপক और प्रिय छात्र एवं छात्राएं, এবং প্রিয় ছাত্র ও ছাত্রীরা, बांग्लादेश বাংলাদেশ सरकार के সরকারের सभी आदरणीय मंत्रीगण, সমস্ত মন্ত্রীরা, सभी वरिष्ठ नेतागण, সমস্ত বরিষ্ঠ নেতারা, ये सभी সম্মানীয় সমস্ত सदस्य महोदय, সাংসদ সদস্যরা, हाईटेक আইটেক आईसीसीआर के এবং আইসিসিআর এর स्कॉलर्स, মেধারা, मुक्तियोद्धा, মুক্তিযোদ্ধা, व्यावसायिक समुदाय, ব্যবসায়িক সংগঠন, टीवी, বুদ্ধিজীবী, भारतीय समुदाय, ভারতীয় সংগঠন, पद्म भूषण পদ্মভূষণ, डॉक्टर अनीश, ডক্টর আনিস রুজমান, पद्मश्री পদ্মশ্রী झरना धारा चौधरी जी, ঝর্ণাধারা চৌধুরীজি, भाई और बहनों, ভাই এবং বোনেরা, আমার বাংলাদেশের ভাই বোনেরা নমস্কার। আমার বাংলাদেশের ভাই বোনেরা নমস্কার। কেমন আছো? কেমন আছো? আমরা আমরা তোমার সাথে আছি। তোমার সাথে আছি। আমরা আমরা তোমাকে সাথে নিয়ে চলবো। তোমাকে সাথে নিয়ে চলবো। আমার আমার বাংলা কেমন? বাংলা কেমন? दो दिन की मेरी यात्रा আমার দুদিনের যাত্রা आज সফর समाप्त हो रही है। আজ শেষ হচ্ছে। ये मेरा এটি আমার एक प्रकार से এক ধরনের इस यात्रा का आखिरी कार्यक्रम है, এই সফরের শেষ কর্মসূচি। लेकिन मुझे ऐसा लग रहा है कि কিন্তু আমার মনে হচ্ছে যে मैं সত্যি আমি अब यात्रा शुरू हो रही है। সফর শুরু করতে চলেছি। मेरी इस 2 दिन की यात्रा আমার এই দুদিনের সফর और बांग्लादेश के नागरिकों ने, আর বাংলাদেশের নাগরিকেরা, बांग्लादेश सरकार ने, বাংলাদেশ সরকার, प्रधानमंत्री, राष्ट्रपति जी एवं প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রীরা जिस प्रकार से मेरा स्वागत যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, এই স্বাগত এবং সম্মান, অভ্যর্থনা ও সম্মান नरेंद्र मोदी नाम के एक व्यक्ति का नहीं है, নরেন্দ্র মোদী নামের এক ব্যক্তির নয়, 125 करोड़ भारतवासियों का। 125 কোটি ভারতবাসীর। इस 2 दिन की यात्रा के बाद এই দুদিনের সফরের পর न सिर्फ एशिया শুধুমাত্র এশিয়া নয়, लेकिन पूरा विश्व সমগ্র বিশ্ব बारीकी से খুব সূক্ষ্মভাবে पोस्टमार्टम करेगा। পোস্টমর্টেম করবে, ময়না তদন্ত করবে। कोई तराजू लेकर के बैठेंगे, কেউ হয়তো মাপকাঠি নিয়ে খতিয়ে দেখবে কি হারালাম আর কি পেলাম। लेकिन अगर কিন্তু যদি एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा একটি বাক্যে আমাকে বলতে হয় তবে আমি বলবো कि लोग যে सोचते লোকেরা মনে করতেন कि हम যে আমরা पास पास है,
খুব আশেপাশে রয়েছি, लेकिन কিন্তু अब दुनिया को स्वीकार करना पड़ेगा, এখন বিশ্বকে স্বীকার করতে হবে पास भी है, আমরা আশেপাশেও রয়েছি, साथ भी है। একই সাথেও রয়েছি। मेरा আমার बांग्लादेश के साथ বাংলাদেশের সাথে एक इमोशनल अटैचमेंट है, একটি আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে, और इमोशनल अटैचमेंट ये है আর এই আবেগমথিত যোগাযোগ হলো कि मेरे जीवन में যে আমার জীবনে और राजनीतिक जीवन में এবং রাজনৈতিক জীবনে हम लोगों को আমাদেরকে जिनका मार्गदर्शन मिला, যে পথপ্রদর্শন আমরা পেয়েছি, जिनकी उंगली पकड़ के चलने का, যাদের হাত ধরে আমরা চলেছি, भारत मां के सपूत তিনি হচ্ছেন ভারত মাতার সুপুত্র, ভারতরত্ন अटल बिहारी वाजपेयी जी को অটল বিহারী বাজপেয়ীজি আজ তাকে বাংলাদেশ বিশেষ সম্মানে সম্মানিত করেছে। और আর सम्मान मिला সম্মান পেয়েছি एक मुक्ति योद्धा राष्ट्रपति जी के हाथों से, একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতিজির হাত থেকে। सम्मान मिला এই সম্মান পেয়েছি बंगबंधु की बेटी की उपस्थिति में, বঙ্গবন্ধুর কন্যার উপস্থিতিতে। और सम्मान लेने का सौभाग्य আর সম্মান নেওয়ার সৌভাগ্য তার কাছে ছিল जिसने যিনি युवानी में যৌবনকালে कभी राजनीति से जिसका कोई लेना देना नहीं था, রাজনীতির সঙ্গে যার কোনো যোগাযোগ ছিল না, আমি সেই ব্যক্তি बहुत देर से राजनीति में आया, অনেক দেরি করে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, करीब करीब 90 के आसपास। প্রায় 90-এর আশেপাশে। लेकिन मुझे अपने जीवन में কিন্তু আমার জীবনে सबसे पहला সবার আগে कोई राजनीतिक कार्यक्रम में কোনো রাজনৈতিক অনুষ্ঠানে हिस्सा लेने का सौभाग्य मिला। অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। मैं युवा था, আমি যুবক ছিলাম, युवा सहज गतिविधियों से जुड़ा था, যুবক সংক্রান্ত যে সব গতিবিধি তার সঙ্গে যুক্ত ছিলাম, पढ़ते थे কিন্তু সে সময় খবরের কাগজে পড়তাম বাংলাদেশের লড়াইয়ের ব্যাপারে, মুক্তিযোদ্ধার সংগ্রামের ব্যাপারে हो रहे जुल्म এবং এখানে যে অত্যাচার চলছিল সে ব্যাপারে। আর जैसा आपका खून खौलता था যেমন আপনাদের রক্ত গরম হয়ে যায়, भी खौलता था। আমাদের রক্ত গরম হয়ে যেত। जुल्म के खिलाफ অত্যাচারের यहाँ जो বিরুদ্ধে आवाज उठ रही थी, এখানে যে আওয়াজ উঠছিল हमारे कान में गूंजती थी। তা আমাদের কানের ভিতরে প্রবেশ वहां করত। से उठी वो आवाज আর এখান থেকে তৈরি হওয়া ওঠা সেই শব্দ, সেই ডাক আমাদের উৎসাহিত করে पहली बार এবং জীবনে প্রথমবার गांव छोड़ करके গ্রাম ছেড়ে दिल्ली में দিল্লিতে भारतीय जनसंघ के द्वारा ভারতীয় জনসংঘের মাধ্যমে बांग्लादेश की বাংলাদেশের जो सत्याग्रह चल रहा था, মান্যতার জন্য যে সত্যাগ্রহ চলছিল তাতে যুক্ত হওয়ার সৌভাগ্য আমি পাই। मेरे जीवन की ये पहली राजनीति আমার জীবনের এটি প্রথম রাজনৈতিক কাজ ছিল कभी नहीं की। এবং তারপরেও কখনো করিনি এবং অনেক বছর ধরে করিনি। সামাজিক জীবনের সঙ্গে যুক্ত ছিলাম। और उस अर्थ में আর সে সময় शायद হয়তো ऊपर वाले की इच्छा होगी ভগবানের ইচ্ছে ছিল कि वो नाता সেই যে সংযুক্তি आपके साथ मुझे जोड़ दे। তা আজকে নতুন ভাবে আপনাদের সঙ্গে আমাকে যুক্ত করেছে। दुनिया में বিশ্বে समृद्ध देशों की गतिविधियों की चर्चा बहुत होती है, বিকাশশীল বা বিকাশ যে সবপ্রস্ত দেশ রয়েছে তাদের বিভিন্ন আলোচনা হয়, কিন্তু আমাদের মতো গরিব দেশ गतिविधियों पर दुनिया তাদের যে কার্যকলাপ তার উপর বিশ্বের নজর খুব কম। बांग्लादेश ने বাংলাদেশ इस संघर्ष में से निकल करके
এই সংঘর্ষ থেকে বাইরে এসে विकास की यात्रा को आरंभ किया। বিকাশের যাত্রা শুরু করেছে। और इतने कम समय में এবং এত কম সময়ে और यहां पर আর এখানে राजनीतिक संकट बार बार आए, রাজনৈতিক সংকট বারবার এসেছে, चढ़ाव बार बार आए। উঁচু নিচু বারবার এসেছে। सिर्फ मुक्ति योद्धाओं वाली उस लड़ाई के बाद भी শুধুমাত্র মুক্তিযোদ্ধার সেই সংগ্রামের পরই कठिनाइयां रही है, কিন্তু কঠোর লড়াই ছিল, आपदाएं প্রাকৃতিক বিপর্যয় ছিল। आए दिन বিভিন্ন সময়ে বিভিন্ন দিন বাংলাদেশে अपनी पहचान बनाती रहती একের পর এক এসেছে এবং নিজের পরিচিতি রেখে গেছে। है। संकटों के बावजूद भी এই সমস্ত সংকট সত্ত্বেও बांग्लादेश ने कई क्षेत्रों में বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে अप्रतिम काम किया है। এক দুর্দান্ত কাজ করেছে, এক দারুণ কাজ করেছে। लोगों का ध्यान লোকেদের যে মনোসংযোগ এখানকার যে বস্ত্র শিল্প তার উপর যায় और वे बधाई के पात्र हैं सारे। এবং তারা অবশ্যই অভিনন্দনের যোগ্য। এবং আমিও चीन गया था চীনে গিয়েছিলাম, तो वहां के एक সেখানে रेडीमेड गारमेंट के একটি রেডিমেড বস্ত্রের কোম্পানির একজন সিইও আমাকে বলেছিলেন যে মোদিজি আপনার करोड़ का देश है, 600 কোটির দেশ, आप कर क्या रहे हो? আপনি কি করছেন? क्या हुआ भाई? আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে बोले, ভাই? तुम्हारे बगल में তখন সে আমাকে বললেন যে তোমাদের পাশে রয়েছে 17 কোটির দেশ যা বস্ত্রে বিশ্বের মধ্যে 2 নম্বরে রয়েছে। किसी को ये लगता होगा হয়তো অনেকে মনে করেন मोदी को क्या लगा होगा। আর সে সময় মোদির কি লেগেছিল, কি মনে হয়েছিল, मैं दिल से कहता हूं কিন্তু মন থেকে বলছি इतना आनंद आया, इतना যে আমি এত আনন্দ পেয়েছিলাম, এত আনন্দ পেয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। और आनंद इस बात का था এবং আনন্দ এই বিষয়ের ছিল कि हम जो যে developing আমরা countries की যারা বিকাশশীল দেশ, रेखा में जीने वाले लोग हैं, যারা দারিদ্র রেখার খুব কাছাকাছি থাকা মানুষ, তাদের मेरा पड़ोसी একজন সাথী, তাদের একজন প্রতিবেশী এত দুর্দান্ত একটা কাজ করেছে, তা সত্যি আমাদেরকে আনন্দিত করে, আমাকে সত্যি অভিভূত করেছে। सूरज पहले यहां निकलता है, সূর্য আগে এখানে আকাশে ওঠে এবং তারপর তো আমাদের দেশে কিরণ যায়, তাই তো? और इसलिए আর এজন্য यहां जितना विकास होगा এখানে যে বিকাশই হোক, যে উন্নতি হোক, যত উঁচুতেই উঠুক, रोशनी हम तक आने ही वाली है। তা আমাদের দেশে পৌঁছবেই পৌঁছবে, এর আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। और इस अर्थ में আর এই জন্য इस अर्थ में मैं कहता এই অর্থে আমি বলতে চাই, हूं आज इन्फेंट मोर्टालिटी रेट देखिए, আজ দেখুন মেট্রো রেল, हमारे देश में कई राज्यों को बांग्लादेश से सीखने जैसा है। আমাদের দেশে অনেক রাজ্যকে বাংলাদেশ থেকে শিখতে হবে যে তারা इन्फेंट मोर्टालिटी रेट के संबंध में, ইনফরমর্টালিটি রেট, পুষ্টির ব্যাপারে इवन गर्ल चाइल्ड एजुकेशन के संबंध में, এবং কন্যাদের শিক্ষার বিষয়ে ये बातें हैं এটি সেই বিষয় जो स्वाभाविक रूप से, যা স্বাভাবিকভাবে, क्योंकि কারণ जब बांग्लादेश आता है ना যখন বাংলাদেশ আসে না, तो हमें इस बात का हमेशा गर्व होता তখন আমাদের সর্বদাই ব্যাপারে আমরা গর্বিত অনুভব করি যে আমাদের দেশেরও কেউ সৈন্য ছিল যিনি এই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন। जिस बांग्लादेश के सपनों को যেই বাংলাদেশের স্বপ্নকে मेरे देश के जवानों ने खून से सींचा हो, আমার দেশের সৈন্যরা রক্ত দিয়ে ধুইয়েছে, সেই দেশের উন্নতি আমাদের জন্য এর থেকে আর বেশি কোনো আনন্দের বিষয় থাকতেই পারে না, इससे बड़ा कोई गौरव का विषय এর থেকে বেশি গৌরব আর থাকতেই পারে না, হতেই পারে না। मैं प्रधानमंत्री जी को विशेष रूप से আমি बधाई देना चाहता প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অভিনন্দন জানাও। हूं। उन्होंने एकमात्र अपना गोल बनाया है, তিনি শুধুমাত্র একটি লক্ষ্য নির্ধারণ করেছে, তা হচ্ছে বিকাশ। और আর लगातार ধারাবাহিকভাবে 6% ग्रोथ, 6% বিকাশ খুব সাধারণ কথা নয়।
ये छोटा अचीवमेंट नहीं है। এটি কোনো ছোট সাফল্য নয়। इसके कारण আর এর জন্য जो बांग्लादेश की যে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা যে শক্ত হয়েছে, যা ভিত্তি তৈরি হচ্ছে, যা আসন্ন দিনে এখানকার ভবিষ্যৎকে তৈরি করবে, আমি আপনাদের স্পষ্ট ভাষায় তা বলতে পারি। भारत और बांग्लादेश ভারত এবং বাংলাদেশ दोनों দুদেশ एक विषय में बड़े भाग्यशाली हैं। একটি বিষয়ে খুবই সৌভাগ্যশালী। भारत के पास भी ভারতের কাছেও 65% पॉपुलेशन 65% জনসংখ্যা 30 साल से कम उम्र की है। 35 বছরের কম বয়সী। बांग्लादेश के पास भी আর বাংলাদেশের কাছেও 65% 65% জনসংখ্যা 35 साल से कम उम्र 35 বছরের কম বয়সী। ये जवानी से भरा हुआ देश है। এটি যুব শক্তিতে ভরা দেশ। उसके सपने भी जवान है। এর যে স্বপ্ন তাও যুব শক্তিতে ভরপুর। जिस देश के पास যেই দেশের কাছে ऐसा सामर्थ्य हो এমন সামর্থ্য রয়েছে और विकास को समर्पित नेतृत्व हो আর বিকাশের জন্য উৎসর্গীকৃত নেতৃত্ব রয়েছে कर गुजारने का उमंग हो, এবং এগিয়ে চলার উৎসাহ আছে, আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এখন বাংলাদেশের বিকাশ যাত্রা কখনো থমকে দাঁড়াবে না, কখনো দাঁড়াবে না। आज আজ बदल चुका है। সময় বদলেছে, दुनिया बदल चुकी বিশ্ব বদলেছে। है। कोई एक कालखंड था একটা সময় ছিল जब विस्तारवाद যখন বিস্তারবাদ देशों की शक्ति की पहचान माना जाता था। দেশের শক্তির পরিচিতি হিসেবে মানা হতো। কে কত ছড়িয়ে পড়বে, কে কোথায় পৌঁছবে, कौन कितना सितम और जुल्म कर सकता है, কত কে অত্যাচার করবে, তার উপর ভিত্তি করে नापी जाती थी। বিশ্বের যে শক্তি সেটা মাপা হতো। वक्त बदल चुका আজ সময় বদলেছে। है। इस युग में এই যুগে, इस समय এই সময় विस्तारवाद को বিস্তারবাদকে कोई स्थान नहीं है। কোনো স্থান দেওয়া হয় না। को विकास আজ বিশ্বকে বিকাশবাদের প্রয়োজন রয়েছে, বিস্তারবাদ নয়, विकासवाद का युग। বিকাশবাদের প্রয়োজন রয়েছে। और यही मूलभूत चिंतन है। আর এটাই সেই চিন্তাধারা। बहुत कम लोग इस बात का मूल्यांकन कर पाए हैं। খুব কম লোক এই ব্যাপারে মূল্যাঙ্কন করতে পেরেছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে लैंड बाउंड्री एग्रीमेंट স্থল সীমান্ত চুক্তি क्या ये सिर्फ এটি কি শুধুমাত্র जमीन विवाद का समझौता हुआ है? জমি সংক্রান্ত বিবাদের সমাধান? अगर किसी को ये लगता है যদি কেউ এটা মনে করেন 4 किलोमीटर जमीन इधर गई और 2-4 কিলোমিটার জমি এদিকে গিয়েছে আর কিছু এদিকে এসেছে, समझौता नहीं, এটা কিন্তু সেই সমঝোতা নয়। समझौता এটা সেই চুক্তি दिलों को जोड़ने वाला समझौता। যা মনকে যুক্ত করেছে। दुनिया में বিশ্বে सारे युद्ध जमीन के लिए हुए हैं। সমগ্র যুদ্ধই হয়েছে জমির জন্য। আর এটি একটি দেশ, बांग्लादेश भी বাংলাদেশ, যেটি গর্ব অনুভব করে मिनिस्टर मिले थे, যে আজকে আপনাদের পর্যটন মন্ত্রী আমার সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেছিলেন शुरू करना चाहते हैं टूरिज्म के लिए। আমরা বুদ্ধ সার্কিট শুরু করতে চাই পর্যটনের জন্য। ভারতও, बुद्ध के बिना भारत अधूरा है। বুদ্ধ ছাড়া ভারত অসম্পূর্ণ। আর যেখানে বুদ্ধ রয়েছেন সেখানে যুদ্ধ হতে পারে না। और इसलिए আর এজন্য दुनिया जमीन के लिए लड़ती हो मरती हो, সারা বিশ্ব জমির জন্য হয়তো লড়তে পারে, মরতে পারে, কিন্তু আমরা দুটি দেশ जो जमीन को ही যারা এই জমিকেই हमारे संबंधों का सेतु बना करके আমাদের সম্পর্কের সেতু হিসেবে দাঁড় করিয়েছি। मैंने आज यहाँ एक अखबार में আমি আজকে এখানে একটি খবরের কাগজে किसी राइटर ने लिखा था, मैं এখানকার पढ़ কিছু नहीं पाया हूं। লেখক লিখেছেন
হেডলাইন পড়েছি, পুরোটা পড়তে পারিনি। উনি বাংলাদেশ এবং ভারতের যে স্থল সীমান্ত চুক্তি তাকে বার্লিনের দেওয়াল ভেঙে পড়া ঘটনার সঙ্গে তুলনা করেছেন। এটি সত্যি খুব বড় মাপের চিন্তাধারার মাধ্যমে এটা লিখেছেন। এই ঘটনায় পুরো বিশ্বর সামনে এবং এই অঞ্চলের অন্য কোথাও হতেন তাহলে বিশ্বে অনেক অনেক আলোচনা হতো, হয়তো নোবেল প্রাইজ দেওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যেত। আমাদের কেউ জিজ্ঞাসা করবে না, কারণ আমরা দরিদ্র দেশের মানুষ। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও যদি আমরা একজোট হয়ে চলি, একসাথে চলি, আপনাদের স্বপ্ন আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে দুনিয়া বিশ্ব আমাদের স্বীকার করুক বা না করুক, তাহলে দুনিয়াকে এই কথাকে মানতেই হবে যে এই লোকেরাই নিজেদের শক্তির ওপর ভিত্তি করে দুনিয়াতে এগিয়ে চলেছে, বিশ্বে এগিয়ে চলেছে, রাস্তা তৈরি করছে আর এগিয়ে চলেছে বিকাশের পথে। এখানকার যুবকদের স্বপ্ন রয়েছে। সময় অনেক বদলেছে। আপনি যে কোনো যুবককে জিজ্ঞাসা করুন, তার কি প্রত্যাশা তা জিজ্ঞাসা করুন। আজকে থেকে 20-25 বছর আগে আমরা যা ভাবতাম সেই উত্তর কিন্তু আপনি পাবেন না। যে আজকের এক যুব সোচে, তারা বিশ্বকে নিজের সঙ্গে যুক্ত করতে চায়। সময় বদলেছে। এটা আমাদের দায়িত্ব যে আমাদের যে যুব সম্প্রদায় বিকাশের জন্য তাদেরকে আমরা সুযোগ করে দিই, শিক্ষার জন্য সুযোগ করে দিই এবং নতুন জিনিসকে পাওয়ার সুযোগ করে দিই। আজ আমি যে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং আমাকে আপনারা নিমন্ত্রণ করেছেন, এটি তো সেই ঢাকা ইউনিভার্সিটি যেটি বাংলাদেশকে জ্ঞান, বুদ্ধি, মেধা দিয়ে ভরিয়ে তুলেছে। প্রত্যেক ব্যক্তির মধ্যে জ্ঞান বৃদ্ধির কাজ এই বিশ্ববিদ্যালয় করেছে। বিগত দিনকে আমরা এর সঙ্গে যুক্ত ছিলাম। যারা আমাদের এখানে লোকেরা রয়েছেন তারাও এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে এসেছেন। আমরা সবার নাম গর্বের সঙ্গে বলতে পারি। আর সেভাবেই আসন্ন দিনেও উপাচার্য মহাশয় যিনি যেমন বলছিলেন, মনসোনোগ্রাফির জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য সঙ্গে মিশে কাজ করব। আসন্ন সময়ের জন্য এই ব্লু ইকোনমির একটা বড় ক্ষেত্র। আমরা কিভাবে একজোট হয়ে এই ব্লু ইকোনমির ক্ষেত্রে আমাদের একজোট হয়ে যে শক্তি রয়েছে, সার্ক দেশগুলোর মধ্যে 5টি এমন দেশ রয়েছে যা সমুদ্রের সঙ্গে যুক্ত। যদি আমরা সমুদ্রের সঙ্গে যুক্ত হওয়া দেশ হই তাহলে এই ব্লু ইকোনমিকে আমরা একটি সামগ্রিক শক্তি হিসেবে ব্যবহার করতে পারি এবং উন্নত করতে পারি এবং আসন্ন যে প্রজন্ম তাকে এগিয়ে নিয়ে যেতে পারি বিকাশের পথে। আমরা নেপালে আমাদের দেখা হয়েছিল কিছুদিন আগে সার্ক সম্মেলনে। সে সময় একটি বিষয় আমি গুরুত্ব দিয়েছিলাম। আমরা একটি প্রস্তাব পাশ করতে চেয়েছিলাম এবং প্রস্তাব ছিল সংযোগের বিষয়, যোগাযোগের বিষয়। আমরা সমস্ত দেশ একে অপরের সঙ্গে যাতে যুক্ত হতে পারি, যোগাযোগ হতে পারি, মুক্ত একটা ব্যবস্থা থাকে, আসা যাওয়া যাতে সরল হয়। সবাই তো বাংলাদেশ নয়। আমার গাড়ি লাইনে হয়তো যায়নি, কিন্তু লাইনে যাইনি তো কি হয়েছে? আমি কি অপেক্ষা করে বসে থাকবো? আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা সার্কে হয়তো নিয়ম অনুযায়ী করতে পারিনি, আইন অনুযায়ী করতে পারিনি, কিন্তু আজ বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই 4টি দেশ যোগাযোগের ক্ষেত্রে এক বড় মাপের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং এটা আমাদের মেনে চলতে হবে যে সমগ্র ইউরোপীয় সংঘ, তার ব্যাপারে যদি কথা বলি, তার যে পরিবর্তন এসেছে অর্থনীতিতে, তার কারণ হচ্ছে এই যোগাযোগ। সার্ক দেশগুলো এইভাবে এগিয়ে যেতে পারে। সবাই চলুক বা না চলুক, কয়েকজন তো সাথে চলেছেই।
और इसलिए আর এর জন্য বাংলাদেশ, ভারত, हम कनेक्टिविटी के लिए कई चीजें आज निर्णय আমরা যোগাযোগের জন্য অনেক বিষয় সিদ্ধান্ত নিয়েছি। रोड मार्ग রেল, সড়ক, উড়োজাহাজ পরিবহন, বিমান পরিবহন এবং এখন তো সিদ্ধান্ত এটাও হয়েছে যে সমুদ্র পথেও যোগাযোগ হবে। वरना हमारा क्या हाल था, অন্যথা আমাদের কি অবস্থা ছিল, कुछ भेजना है तो वाया सिंगापुर भेजना। যদি ভারতে কিছু পাঠাতে হতো তাহলে সিঙ্গাপুর হয়ে পাঠাতে হতো। এখন अब हिंदुस्तान और এখন बांग्लादेश ভারত এবং বাংলাদেশ सामने लोग है ले পাশাপাশি রয়েছে এবং লোকেরা বলবে এই নাও নিয়ে যাও। और इसलिए मैं कहता हूं আর এজন্য আমি বলি कितना बड़ा যত बदलाव বড় हो रहा है। একটা পরিবর্তন আসতে চলেছে আমরা তা দেখতে পারি और ये बात निश्चित है এবং এটা অবশ্যই সত্যি आज कोई যে भी আজ কোনো দেশই कितना ही सामर्थ्यवान क्यों न हो, যত শক্তিশালী হোক না কেন, और धन बल हो, তার কাছে ধনের শক্তি থাক, জনগণের শক্তি থাক, शस्त्रास्त्रों का बल हो, অস্ত্র শস্ত্র থাক, तो भी তা সত্ত্বেও आज वो अकेला कुछ नहीं कर सकता है। একা তা কিছুই করতে পারে पूरी না। दुनिया সমগ্র বিশ্ব इंटरडिपेंडेंट हो गई है, একে অপরের উপর নির্ভরশীল। एक दूसरे के सहारे के बिना একে অপরের সাহায্য ছাড়া আজ কিন্তু বিশ্ব চলতে পারে না। और इसलिए আর এজন্য भारत और बांग्लादेश ने ভারত এবং বাংলাদেশ इस भविष्य को पहचाना है, जाना এই है। ভবিষ্যৎকে চিনতে পেরেছে, জানতে পেরেছে। भारत और बांग्लादेश का विजन साफ है, ভারত এবং বাংলাদেশের লক্ষ্য এক। इसलिए हमने আর এজন্য আমরা 22 जो निर्णय किए, 22টি যে সিদ্ধান্ত নিয়েছি, সমঝোতা 22 করেছে, निर्णय এই 22টি সমঝোতা नंबर की दृष्टि से संतोष हो इतनी से बात नहीं है। শুধুমাত্র সংখ্যার দিক থেকে নয়, একটি থেকে আরেকটি सारे निर्णय সমগ্র সিদ্ধান্ত आने वाले भविष्य আসন্ন ভবিষ্যৎকে পরিবর্তন করবে এবং একটি বড় শক্তি হিসেবে সবার সামনে উঠে আসবে। আমি আপনাদের সকলের সামনে তা বলতে পারি। और मैं इसके लिए बांग्लादेश के दीर्घदृष्टा नेतृत्व এবং का अभिनंदन এজন্য আমি বাংলাদেশের নেতৃত্বকে অভিনন্দন জানাই, তাদেরকে অভিনন্দন জানাই कि हम इस प्रकार के महत्वपूर्ण फैसले कर पाए। যে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছি। आज अगर हम আজ যদি আমরা सैटेलाइट के द्वारा फोटो लें উপগ্রহের माध्यমে চিত্র নিই तो आप देखेंगे তাহলে আপনারা দেখবেন ये सार्क के ही देश ऐसे हैं সার্কেরই দেশগুলো এমন, ভারত সহ, जहां अभी भी যেখানে अंधेरा नहीं। এখনো অনেক সময় অন্ধকার দেখা যায়। क्या हमारे यहाँ उजाला नहीं होना चाहिए? আমাদের এখানে কি আলো হওয়া উচিত নয়? हमारे यहाँ गरीब के घर में भी আমাদের এখানে গরিবের বাড়িতেও কি বৈদ্যুতিন আলো জ্বলা উচিত না উচিত নয়? আর তা যদি জ্বলতে হয়, যদি আলো চাই, बिजली प्राप्त होना, আর এই বিদ্যুৎ প্রাপ্ত হওয়া, আমরা যদি একজোট হয়ে কাজ করি, भूटान हो, भारत নেপাল হোক, ভুটান হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, मैं मानता हूं कि फिर তাহলে আমি এটা কখনোই মনে করি না যে এই অঞ্চলে কখনো অন্ধকার থাকবে। और साथ साथ जब मैं कहता हूं, আর যখন একজোট হওয়ার কথা আমি বলি, जब हमने যখন আমরা त्रिपुरा में पलटन में बिजली का ত্রিপুরার পল্টনে বিদ্যুতের কারখানা তৈরি করি, স্থাপন করি, बिजली कारखाने के बड़े बड़े আর সেই বিদ্যুৎ কারখানার বড় বড় যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, मदद नहीं मिलती, বাংলাদেশের সাহায্য যদি না পেতাম তাহলে কখনোই নিয়ে যেতে পেতাম না। में मदद की, বাংলাদেশ আমাদের সাহায্য করেছে, সমুদ্র পথে আমাদের যেতে দিয়েছে, और आज আর আজকে बिजली का कारखाना সেখানে বিদ্যুতের কারখানা উৎপাদন बिजली সেখানে হচ্ছে। आना शुरू हो 100 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেখান থেকে। 500 मेगावाट बिजली देने का हमने वादा किया था, 500 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং কালকে সিদ্ধান্ত নিয়েছি যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে আমরা দেব। हम दोनों देश আমরা এই দুটি দেশ, एक प्रकार से भाग्यशाली हैं আমরা সত্যি সৌভাগ্যশালী और हम पर এবং আমাদের উপর तपते सूरज की बड़ी कृपा है। সূর্যের অনেক অনেক কৃপা রয়েছে। अब तक तो वो परेशानी का कारण था, হয়তো সূর্য কখনো সমস্যার কারণ ছিল, কিন্তু এখন সেই সূর্য শক্তির কারণে পরিণত হয়েছে। सोलर एनर्जी সৌরশক্তি हमारी बहुत बड़ी बदौलत हो सकती है। আমাদের একটা বড় और बांग्लादेश दोनों মাপের একটা শক্তি উৎস হতে পারে। ভারত এবং বাংলাদেশ সৌরশক্তির ক্ষেত্রে बहुत ही एग्रेसिवली आगे बढ़ना चाहते हैं। ব্যাপক হারে এগিয়ে চলতে চাইছে এবং বিশ্ব যে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আলোচনা করছে, আমরা आप ढूंढते हैं বিশ্বে पाकर के তার रहेंगे, हम उस दिशा में শেষ করার উদ্যোগ নিচ্ছি এবং সেই এগিয়ে যেতে চাইছে।
আমি এটাই বলতে চাই যে আমরা এখানকার যারা যুব শক্তি যারা রয়েছেন, यहाँ का जो এখানকার टैलेंट है, যে মেধা রয়েছে, भारत के पास जो शक्ति है, ভারতের কাছে যে শক্তি রয়েছে, যে মেধা রয়েছে, তাকে যুক্ত করে আমরা এগিয়ে যেতে চাই। कल प्रधानमंत्री जी कह रही थी, গতকাল প্রধানমন্ত্রী বলছিলেন इसमें अब जाना चाहते আমরা মহাকাশে যেতে চাই, हैं, बंगबंधु एक আমরা satellite বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের দিকে এগিয়ে চলেছি। मैंने उनसे ऐसे मजाक में कहा আমি তাকে ঠাট্টা করে বলেছিলাম कि बंगबंधु যে বঙ্গবন্ধু हमारे बिना कैसे हो सकते हैं, আমাদের ছাড়া কিভাবে হতে পারে। बंगबंधु के साथ भारत बंधु भी तो बंधु ही रहेगा। বঙ্গবন্ধুর সাথে ভারত বন্ধু তো বন্ধুই থাকবে। और मैंने कहा हम आपके स्पेस प्रोग्राम पे जुड़ना चाहते हैं, क्योंकि भारत এবং আমি তাকে বললাম যে আমরা আপনাদের মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত হতে চাই, এবং ভারত মহাকাশ ক্ষেত্রে নিজের পরিচিতি ইতিমধ্যেই করেছে, আমাদের সেই শক্তি রয়েছে যা বাংলাদেশের কাজে অবশ্যই আসা উচিত, আমি তাকে বলেছি। और हमने এবং আমরা सार्क देशों को कहा আমি সার্ক দেশদের বলেছিলাম सैटेलाइट छोड़ेंगे, আমরা একটা সার্ক স্যাটেলাইট ছাড়বো, हम सफलता 2016 মধ্যে সাফল্যের সঙ্গে সে কাজ পুরো করব, এবং এই সার্ক উপগ্রহের মাধ্যমে এই সার্ক দেশকে, किसानों को এখানকার কৃষকদের वेदर के संबंध में जानकारी मिले, বিভিন্ন চাষবাসের সম্পর্কে তথ্য তারা পাবে, कोई हवा तेज चलने वाली हो, साइक्लोन, সামুদ্রিক ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের ব্যাপারে পূর্বানুমান যেন তারা পান, के लिए काम आए, শিক্ষা স্বাস্থ্যের জন্য যেন তারা বিভিন্ন তথ্য পান। এই যে সার্ক স্যাটেলাইট ভারত বাংলাদেশের জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। यानी विकास की हमारी जो कल्पना, জনগণের বিকাশের জন্য আমাদের যে ধারণা, इस रूप में आगे बढ़ना चाहते हैं, আমরা যেভাবে এগিয়ে যেতে চাই, इसलिए मैं कहता हूं আর এর জন্য আমি বলতে চাই हम पास भी हैं, আমরা আশেপাশেও রয়েছি, সাথেও রয়েছি। बांग्लादेश ने বাংলাদেশ অনেক खास करके বিশেষ করে विमेन एम्पावरमेंट के लिए মহিলাদের ক্ষমতায়নের জন্য যে কাজ করেছে, मैं समझता हूं আমি মনে করি वो काबिले दाद है। তা সত্যি প্রশংসার যোগ্য। यहाँ के पुरुषों को कभी ईर्ष्या आती होगी, এখানকার পুরুষদের হয়তো কখনো হিংসা হয় যে প্রধানমন্ত্রী মহিলাদের ব্যাপারে বলেছে। প্রধানমন্ত্রী এখানকার মহিলা, অধ্যক্ষা মহিলা, ऑपोजिशन বিরোধী দলের নেত্রী মহিলা, অপোজিশন রাজনৈতিক দলের নেত্রী মহিলা, এবং वाइस चांसलर महिला, প্রো ভাইস চ্যান্সেলর তিনিও মহিলা। ये सुनकर के गर्व होता है जी। এটি শুনে সত্যি গর্ব অনুভব হয় যে আমরা এশিয়ান দেশ, आज भी एशिया दुनिया के कुछ देशों में আজও দুনিয়ার বিশ্বের কোন দেশে महिला को राष्ट्र के प्रमुख के रूप में स्वीकार करने के लोगों की मानसिकता कम है। মহিলাদের রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকার করার লোকেদের মানসিকতা এখনো কিন্তু কম, কিন্তু এটি এমন একটি দেশ যেখানে মহিলাদের, নারীকে बार बार अवसर मिला है। দেশের নেতৃত্ব করার বারবার সুযোগ পেয়েছেন। पाकिस्तान हो, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, अब देखिए इस भूभाग में শ্রীলঙ্কা, ये विशेषता है हमारी। এটি আমাদের একটি বিশেষত্ব। কিন্তু তবুও कहीं और होते আমরা যদি অন্য কোথাও হতাম তাহলে হয়তো বিশ্বে জয় জয়কার হতো। আমরা কিন্তু গরিব দরিদ্র, আমরা পেছনে রয়েছে, কেউ আমাদের দিকে দেখতেই চান না। আমরা সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে দাঁড়াতে হবে যে দুনিয়াকে দেখানোর জন্য আমাদের কাছে শক্তি রয়েছে, যে মহিলাদের ক্ষমতায়নের জন্য আমরা কিন্তু দুনিয়ার চেয়ে পিছিয়ে নেই। मैं 2 दिन से यहाँ इधर उधर जा रहा हूँ, আমি দুদিন ধরে এখানে ওখানে যাচ্ছি, और एक बिटिया, একজন কন্যা, बड़ी तस्वीर लगी है, তার একটি ছবি লাগানো রয়েছে, আমি বিলবোর্ড দেখেছি, এবং তাতে লেখা রয়েছে आई एम আমি मेड इन बांग्लादेश। বাংলাদেশে তৈরি। आपकी महिला क्रिकेटर सलमा खातून के चेहरा, আপনাদের মহিলা ক্রিকেটার সালমা খাতুনের যে ছবি, ये विमेन एम्पावरमेंट है, ये यूथ की ताकत এটি का মহিলাদের ক্ষমতায়ন, যুবদের শক্তিকে এটি পরিচয় করায় और ये সবার जब সামনে। सुनते हैं तो कितना गर्व होता है। আর এটা যখন আমরা শুনি কত গর্ব অনুভব হয়। আমাদের এখানে अभी अभी কিছুদিন আগে क्रिकेट का दौर समाप्त हुआ, ক্রিকেট খেলা শেষ হয়েছে, और जब बांग्लादेश का नौजवान আর যখন বাংলাদেশের যুবকরা আল হাসান
देखिए बांग्लादेश দেখুন বাংলাদেশ विकास करने की उसकी गति कितनी तेज है। বিকাশের গতি কত দ্রুত, ক্রিকেটের যে বিশ্ব তাতে কিন্তু বাংলাদেশ প্রবেশ দেরিতে করেছে, কিন্তু আজ ভারত সহ সমস্ত ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট টিমকে कम आंकने की हिम्मत কোনোভাবেই কিন্তু ছোট হিসেবে দেখতে পারে না তারা। देर से आए, দেরি করে এসেছে, देर से आए, দেরি করে এসেছে, কিন্তু আপনারা देशों में अपनी जगह সেই बना ली है। সমস্ত ये बांग्लादेश বিখ্যাত দেশে প্রধান দেশে আপনারা নিজেদের স্থান করে নিয়েছেন। এটি বাংলাদেশের কৃতিত্ব। कुछ वर्ष पहले मैंने কিছুদিন আগে আমি যখন निशाद मुजुमदार নিশাদ মজুমদার और আর वासफिया, বাসফিয়া, भूल तो नहीं गए ना आप लोग? আপনারা ভুলে যাননি তো? गरीब परिवार की दो बेटियां, গরিব পরিবারের দুই কন্যা, गरीब परिवार से দরিদ্র পরিবারে তারা एवरेस्ट জন্ম। जाकर के आ गई। তারা এভারেস্ট থেকে ঘুরে এসেছেন, এভারেস্ট পর্বত শৃঙ্গতে তারা পৌঁছেছেন। ये बांग्लादेश की ताकत है এটি বাংলাদেশের শক্তি। और আর मुझे गर्व है আমি গর্বিত অনুভব করি बांग्लादेश के সে साथ साथ चलने के लिए आया। সেই বাংলাদেশের সাথে সাথে চলতে এসেছে। ये एक सामर्थ्य होता है, এটি একটি সামর্থ্যর শক্তি যা আমাদের একটি নতুন শক্তি দেয়। कुछ बातें हैं जो अभी भी करनी है, ऐसा नहीं कि কিছু কথা রয়েছে যা এখনো বলতে চাই, যে আমি 40 घंटे में सब कुछ करके निकल जा हूं ना। 40 ঘন্টায় সবকিছু করে বাইরে চলে যাব, দেশে চলে যাব। অনেক কিছু করা বাকি। 125 करोड़ का देश है, আমাদের 100 কোটি মানুষের দেশ, অনেক রাজ্য রয়েছে, सबको साथ लेकर के चलना होता है। সবাইকে সাথে নিয়ে চলতে হবে। और बांग्लादेश को साथ साथ चलता हूं, আর বাংলাদেশের সাথে সাথে চলি, তাহলে তো আমাদের রাজ্যের সাথে সাথেও তো আমাকে চলতে হবে। और जब भी बांग्लादेश आया तो स्वाभाविक है আর যখন বাংলাদেশে এসেছি, তিস্তার জলের ব্যাপারে তো আলোচনা হবেই। गंगा और ब्रह्मपुत्र के গঙ্গা पानी के संबंध में এবং हम साथ चले हैं। ব্রহ্মপুত্র যেমন আমরা একসাথে চলেছি, और मुझे भरोसा है, আর আমি বিশ্বাস করি मेरा तो मत है, এবং আমার তো মনে হয় पंछी, पवन और पानी, পাখি, বাতাস আর জল, तीन को वीजा नहीं लगता है। এই তিনটির কোনো ভিসা চাই না। और इसलिए আর এজন্য पानी ये राजनीतिक मुद्दा नहीं हो सकता है। জল पानी কোনো রাজনৈতিক ये বিষয় मानवता হতে के পারে না। आधार पर এটি होता है। মানবিক ভিত্তির ওপরে মানবীয় তৈরি মূল্যকে একটা আলোচনা, আধার করে। মানবিক মূল্যের ওপরে তৈরি করে একটা और उसको আলোচনা, मानवीय मूल्यों के आधार पर समस्या का समाधान करने এবং का সেই प्रयास মানবিক মূল্যের ওপর এই সমস্যার সমাধান করতে হবে। আমরা একজোট হয়ে করব। मैं विश्वास दिलाता हूं। আমি আপনাদের বিশ্বাস অবশ্যই দিচ্ছি, আমি নিজেও বিশ্বাস করি। कोशिश जारी रहनी चाहिए, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। विश्वास टूटना नहीं चाहिए, বিশ্বাস ভেঙে গেলে চলবে না, টলে গেলে চলবে না। मिल करके रहता है। আমরা সবাই একজোট হয়ে থাকব। कभी कभार কখনো কখনো सीमा पर कुछ घटना ऐसी हो जाती है, সীমাতে এমন ধরনের কিছু ঘটনা হয়, तनाव हो जाता है, দুপক্ষেই উত্তেজনা সৃষ্টি হয়। किसी भी निर्दोष की मौत যে কোনো নির্দোষীর মৃত্যু हर किसी के लिए पीड़ादायक। সবার জন্য বেদনার বিষয়, गोली यहाँ দুঃখের से বিষয়। चली या वहां से चली उसका महत्व नहीं है। গুলি এখান থেকেই চলুক বা অন্য কোথা থেকে চলুক, তার গুরুত্ব নেই। যার মৃত্যু হয় সে গরিব হয়, সে মানুষ হয়। और इसलिए हमारी सीमा पर আর আমাদের সীমাতে बात न हो, এমন কোনো ঘটনা যাতে না হয়, আর সেজন্য हमारे बीच तनाव पैदा करना चाहने वाले तत्वों को যারা আমাদের মধ্যে উত্তেজনা दोनों देशों की তৈরি করতে চায় তারা যেন শক্তি না পায়। रहेंगे। তাহলে আমরা একজোট হয়ে এগিয়ে যেতে থাকব এবং একে অপরের দায়িত্ব बार পালন कई করব। महत्वपूर्ण निर्णय हुए हैं। এবার অনেক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। ट्रैफिकिंग के संबंध में মানব পাচারের বিষয়ে काम लेने के लिए খুব दोनों देश, কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে দুই দেশ। इलीगल मूवमेंट जो होता है, বেআইনি যে আসা যাওয়া, সেজন্য भारत में भी कई राज्यों में उसके ভারতে तनाव বিভিন্ন पैदा রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয়। हमने दोनों ने मिलकर के इसकी चिंता আমরা দুদেশ মিলে এ ব্যাপারে চিন্তা ব্যক্ত করেছি फेक करेंसी যে জাল নোট करे कोई खाए कोई, কেউ অন্য কেউ তৈরি করছে এবং অন্য কেউ তার অর্থ নিচ্ছে। अब
বাংলাদেশ তার জন্য বদনাম হচ্ছে। বাংলাদেশ সরকার এ ধরনের কাজকে কোনোভাবে এগিয়ে যেতে দেবে না। আমি বাংলাদেশের সরকারের অভিনন্দন জানাচ্ছি, প্রশংসা করছি। এই তো বিষয় যা আমাদের একই সাথে চলতে আমাদের সাহসকে এগিয়ে নিয়ে যায়, এবং আজ একই সাথে চলি, কাল একই সাথে দৌড়বো। এভাবেই তো আমরা এগিয়ে চলবো, আর সেই শক্তিকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। শুধু তাই নয়, বিকাশের যে নতুন উচ্চতা আমাদের পার করতে হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা বাড়াতে চাচ্ছি। এবার আমরা লাইন অফ ক্রেডিট $200 কোটি করেছি, আর এর জন্য আমরা এ কারণেই এই সাহস পেয়েছি কাজ করার, কারণ যে আগে যে লাইন অফ ক্রেডিট ছিল তা যদি খুব ভালোভাবে কাজ করা কেউ করে থাকে তা হচ্ছে বাংলাদেশ। আর সেজন্য এই নতুন যে লাইন অফ ক্রেডিট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তার সঠিক ব্যবহার করবে। আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, ইন্ডিয়া এসএজ এর তৈরি। ভারতের লোকেরা এখানে আসুক, বিনিয়োগ করুক, এখানকার যুবদের উপার্জনের ব্যবস্থা করুক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক, এখানকার যে কাঁচামাল তার মূল্য বৃদ্ধি হোক, এখানকার অর্থনৈতিক বিকাশ হোক, এবং ভারত বাংলাদেশের যে পার্থক্য রয়েছে তাকে দূর করবে। আমরা চাই না যে বাংলাদেশ শুধুমাত্র ভারত থেকে তো জিনিস নিক এবং বাংলাদেশ থেকে ভারতের কম জিনিস যাক, না। আমি চাই যে একই পরিমাণ দ্রব্য আদান প্রদান হোক। আমরাও চাই বাংলাদেশের দ্রব্য ভারতের পণ্য বিক্রি হোক। আমরা সর্বদাই আপনাদের বন্ধু দেশ হিসেবে রয়েছি, আর এজন্য আমাদের ভূমিকা এটাই যে আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে আমরা সাথে সাথে চলবো, সেজন্য আমরা একইভাবে চলতে চাই। আজ বিশ্বে কিছু সংকটের আমরা মোকাবিলাও করছি। আসন্ন দিনে রাষ্ট্রসংঘ নিজেদের 70 বছর পালন করবে। 70 বছরের যাত্রা খুব কম নয়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাষ্ট্রসংঘ জন্ম হয়। সে সময় বিশ্বের পরিস্থিতি আলাদা ছিল। সে সময় इंडस्ट्रियल रिवॉल्यूशन हुआ था, শিল্পের বিপ্লব হয়। আজ इंटरनेट रिवॉल्यूशन का कालखंड है। ইন্টারনেট বিপ্লবের সময় বদলেছে, কিন্তু সেই রাষ্ট্রসংঘ সেই জায়গায় রয়েছে। শতাব্দীর পরিবর্তন হয়েছে, রাষ্ট্রসংঘের পরিবর্তন হয়নি। আমরা যে গরিব দেশ, তারা একত্রিত হয়ে রাষ্ট্রসংঘ নিজেদের 70 বছর মানানোর সময়, পালন করার সময় বিশ্বকে অন্যভাবে দেখুক। বাংলাদেশের মতো ছোট ছোট দেশ, ভারত বাংলাদেশের মতো যারা দারিদ্র্যের সঙ্গে সংগ্রামকারী দেশ, সার্ক দেশ যেগুলো দারিদ্রতার সঙ্গে লড়ছে, তাদের সমস্যার ব্যাপারে মনোযোগ দিক। আর এই জন্য এ ধরনের সমস্ত দেশ একজোট হয়ে আমাদের বিশ্বকে, যুদ্ধ হয় তো কিভাবে কাজ করতে হয় তা তো জানি, সীমাতে লড়াই কিভাবে হবে, সেনা কি করবে, বায়ুসেনা কি করবে, সব জানা, কিন্তু সন্ত্রাসবাদ, জঙ্গি মোকাবিলা কিভাবে হবে তা কিন্তু আমরা বুঝতে পারছি না, কোনো রাস্তা কিন্তু পারছি না, এবং তা রাষ্ট্রসংঘ আমাদের পথ প্রদর্শন করতে পারছে না। আমি খুব খুশি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও স্পষ্টভাবে বলছেন, দৃঢ়ভাবে বলছেন যে জিরো টলারেন্স সন্ত্রাসবাদের প্রতি। আমি শেখ হাসিনাজিকে অভিনন্দন জানাই, যিনি বলেছেন যে সন্ত্রাসবাদের সঙ্গে জিরো টলারেন্স, কোনো আপোষ নয়। সন্ত্রাসবাদ
इसको कोई सीमा नहीं है, कोई भूभाग नहीं है। এর কোনো সীমা নেই, কোনো অঞ্চল নেই। भारत तो पिछले 40 साल से उसके कारण परेशान है। ভারত গত 40 বছর থেকে এর জন্য সমস্যায় রয়েছে। कितने निर्दोष लोगों की जिंदगी तबाह हो जाती কত নিরপরাধ লোকের জীবন চলে গেছে, কত রক্ত বইছে। है। और टेररिज्म के जुड़े हुए लोग क्या पाया उन्होंने? আর যারা এই সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত লোক, তারা কি পেয়েছে, তারা কি দিয়েছে বিশ্বকে? আর এর জন্য टेररिज्म का रूप ऐसा है, সন্ত্রাসবাদের রূপ এমন যার কোনো সীমা নেই, कोई भूभाग नहीं है, কোনো অঞ্চল নেই, न उसके कोई आदर्श है, न कोई मूल्य কোনো है, আদর্শ নেই, কোনো মূল্য নেই, কোনো সংস্কৃতি নেই, কোনো ঐতিহ্যও নেই। अगर है আর যদি তা থাকে, एक ही इरादा है, তার একটাই লক্ষ্য, এবং তা হলো মানবতার टेररिज्म वो मानवता का दुश्मन है। শত্রু। और इसलिए এবং এজন্য हम किसी भी पंथ संप्रदाय के क्यों न हो, আমরা যে किसी भी কোনো पूजा पद्धति में क्यों न পূজা हो, পদ্ধতিতে বিশ্বাস করি না কেন, যে हम কোনো पूजा সম্প্রদায়ের पद्धति में হই না विश्वास কেন, करते हो या न करते हो, আমরা পূজা পদ্ধতিতে বিশ্বাস করি বা না করি, আমরা ঈশ্বর বা আল্লাহতে বিশ্বাস করি বা না করি, लेकिन मानवता के কিন্তু खिलाफ মানবতার বিরুদ্ধে ये जो लड़ाई चली है, এই যে লড়াই চলছে, मानवतावादी शक्तियों का एक होना बहुत आवश्यक है। মানবতাবাদী শক্তির একজোট হওয়া খুব দরকার। जो भी मानवता में विश्वास करते हैं, যারা এই মানবতায় বিশ্বাস করেন, সেই সমস্ত দেশকে एक होना बहुत अनिवार्य हुआ है। একজোট হওয়া খুবই প্রয়োজন। और हम এবং আমরা इस आतंकवादी मानसिकता, এই জঙ্গিবাদদের যে মানসিকতা, তাকে দূরে সরিয়ে দেব, उसको निहत्थे करें তাকে শেষ করে দেব, और मानवता की रक्षा के लिए हम आगे बढ़ें। এবং মানবতা রক্ষার জন্য আমরা এগিয়ে যাব। এবং এই কাজে की सरकार ने বাংলাদেশের সরকার जीरो टॉलरेंस জিরো টলারেন্স, जो संकल्प किया है, এই যে দৃঢ় প্রত্যয় নিয়েছে, আমি অভিনন্দন করছি সেজন্য। और मैं साफ मानता हूं, এবং আমি মনে করি बांग्लादेश और भारत के बीच, বাংলাদেশ এবং न ভারতের सिर्फ মধ্যে, बांग्लादेश और भारत के बीच, শুধুমাত্র বাংলাদেশ ও ভারতের মধ্যে নয়, সার্ক দেশেও हमें टूरिज्म को बढ़ावा देना है। আমাদের পর্যটনকে উৎসাহ যোগাতে হবে। टूरिज्म को हमने बढ़ावा देना चाहिए। পর্যটনকে আমাদের উৎসাহ যোগাতে হবে। और टूरिज्म है, আর পর্যটন হচ্ছে, পর্যটন यूनाइट्स द वर्ल्ड, সারা বিশ্বকে একত্রিত করে, डिवाइड्स द वर्ल्ड। আর সন্ত্রাসবাদ বিশ্বকে আলাদা করে দেয়, বিভক্ত করে দেয়। हम एक दूसरे को जाने पहचाने, আমরা একেদের জানি, बात करें, পরিচয় হয়, गर्व करें। গর্বিত অনুভব করি। और इसलिए আর এজন্য टेररिज्म के सामने लड़ने के लिए সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা যতটা একজোট হয়ে লড়ব, একে অপরকে জানার যত সুযোগ পাবে, करके आती है। তা থেকে একটি নতুন শক্তি উন্মোচিত হয় এবং বিকাশের দিশায় আমরা এগিয়ে যেতে থাকি। यूएन রাষ্ট্রসংঘ सिक्योरिटी काउंसिल में নিরাপত্তা পরিষদে अभी भी हिंदुस्तान को जगह नहीं मिल रही, এখনো ভারত স্থান পায়নি, परमानेंट मेंबरशिप नहीं मिल रही। স্থায়ী সদস্যপদ পায়নি। आप कल्पना कर सकते हैं, আপনারা হয়তো ভাবতে পারেন কি, दुनिया की 1/6 पॉपुलेशन বিশ্বের और छठा 1/6 যে জনসংখ্যা, 6 জনের মধ্যে একজন दुनिया ভারতীয়, की शांति के संबंध में चर्चा करने के लिए কিন্তু সেই দেশকে বিশ্বের শান্তির বিষয়ে আলোচনা করার কোনো অধিকার নেই। कैसी सोच है। কি ধরনের এটা চিন্তা ভাবনা! আর সেই দেশ, और मैं डंके की चोट पर दुनिया के सामने आंख से आंख मिला करके कह रहा हूं, এবং বিশ্বের সামনে আমি বলতে পারি স্পষ্টভাবে, সময় পরিবর্তন হয়েছে। সময়ের আগে সেটা বুঝে যাওয়ার চেষ্টা করুন। हिंदुस्तान वो देश है ভারত সেই দেশ जो कभी जमीन के लिए किसी पर हमला नहीं किया है, যেটি न कभी लड़ाई लड़ी। জমির জন্য কারো উপর হামলা করেনি, प्रथम विश्व युद्ध লড়াই করেনি। আমরা প্রথম বিশ্বযুদ্ধে 13 लाख हिंदुस्तान की सेना के जवान 13 লক্ষ হিন্দুস্তানের সেনা জওয়ান प्रथम विश्व युद्ध में जुड़े, প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। अपने लिए नहीं, নিজেদের জন্য নয়, भारत की सत्ता बचाने के लिए नहीं, ভারতকে বাঁচানোর জন্য নয়, ভারতের অঞ্চল বাড়ানোর জন্য নয়, ये लड़े किसी और के কোন लिए অন্য मरे, দেশের জন্য और লড়েছে, অন্য দেশের জন্য মরেছে, এবং ৭৫,০০০ জওয়ান লোক শহীদ হয় প্রথম বিশ্বযুদ্ধে। उसके बावजूद भी दुनिया हमें তা पूछ रही है সত্ত্বেও शांति के लिए, বিশ্ব আমাদের জিজ্ঞাসাই করছে না हम শান্তির विश्व জন্য। की शांति के लिए उपयोगी है कि नहीं, उसके लिए हमें सबूत আমরা देने বিশ্বের पड़े। শান্তির জন্য উপযুক্ত নৈকিতার জন্য আমাদের প্রমাণ দিতে হচ্ছে। युद्ध हुआ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে,
15 लाख से भी ज्यादा हिंदुस्तान की फौज 15 লক্ষেরও বেশি ভারতীয় সৈন্য কারোর জন্য যুদ্ধ করেছে, কারোর জন্য মরেছে, देश में जाकर কোন অন্য দেশে और গিয়ে उस समय মরেছে। हम सब एक थे। আর সে সময় আমরা সবাই এক ছিলাম। বাংলাদেশের যে বাচ্চারা ছিলেন তারা সে সময় ছিলেন द्वितीय विश्व युद्ध में बलिदान, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলিদান দিয়েছে। तब विभाजन नहीं हुआ, हम सब एक थे। তখন আমরা সবাই একজোট ছিলাম, বিভাজন হয়নি। करीब 90,000 हमारे नौजवान আমাদের 90,000 সৈন্য যুবক शहीद हुए। সেই যুদ্ধে শহীদ आज भी হয়েছিলেন। আজও यूनाइटेड नेशन बड़े गर्व से कहता है, রাষ্ট্রসংঘ গর্বের সঙ্গে বলে फोर्स পিস কিপিং ফোর্স, শান্তিরক্ষী বাহিনী, उत्तम काम है তাতে সব থেকে ভালো যদি কাজ भारतीय सेना का होता है। ভারতীয় সেনা করে থাকে, তাদের নিয়মানুবর্তিতার হয়। बावजूद भी তাছাড়াও তা সত্ত্বেও सिक्योरिटी নিরাপত্তায় सीट के लिए भारत को तरसना पड़ रहा স্থায়ী সদস্য পদের জন্য ভারতকে है। इतना ही লড়তে হচ্ছে। मैं दुनिया में শুধু তাই নয়, घटना मिल सकती है कि बांग्लादेश में जब मुक्ति योद्धा अपना বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যখন রক্ত নিজেদের বইয়ে দিচ্ছিলেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, তখন কি জানতাম না যে বাংলাদেশ তৈরি হবে কি হবে না, একটা নতুন রাষ্ট্র তৈরি হবে কি হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল, প্রত্যেক বাঙালি মৃত্যুর জন্য তৈরি ছিল, দেশকে গঠনের জন্য তৈরি ছিল। সেই 71-এর সময় আমরা সত্যি স্মরণ করব। আমাদের আসন্ন যে প্রজন্ম তাকে বলতে হবে যে আমরাই সেই লোকেরা ছিলাম যারা মুক্তিযুদ্ধে আমরা লড়েছি। এখানে যারা মুক্তিযুদ্ধের সংগ্রামীরা বসে রয়েছেন তাদের আমি প্রণাম করি। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুস্তানের যে সেনাবাহিনী তাদের রক্ত বিসর্জন করে। আর কেউ এটা বলতে পারে না যে এই রক্ত মুক্তিযোদ্ধার না ভারতের সেনা জওয়ানের, কোনো পার্থক্য ছিল না এতে। সেটি ভাবনার এক উন্মাদনা ছিল। আর ইতিহাস দেখুন, 90,000 जिन लोगों ने बांग्लादेश के नागरिकों पर जुल्म किया था, যেই দেশের লোকেরা বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করেছে, তাদের সেই 90,000 সেনাকে আত্মসমর্পণের জন্য ভারতের সেনা বাধ্য করেছিল। आप कल्पना कर सकते हैं আপনারা কল্পনা করতে পারেন কি जो पाकिस्तान आए दिन हिंदुस्तान को परेशान करता रहता যে है, পাকিস্তান প্রত্যেক দিন ভারতকে সমস্যা দিতে থাকে, टेररिज्म को बढ़ावा की घटनाएं घटती रहती है, জঙ্গিবাদকে উৎসাহ যোগায়, 90,000 सैन्य उसके कब्जे में था। 90,000 সৈন্য তাদের কাছে ছিল। अगर विकृत मानसिकता होती तो पता नहीं निर्णय क्या करता। যদি তাদের বিকৃত মানসিকতা হতো তাহলে কি হতো হয়তো। आज एक हवाई আজ जहाज को कोई हाईजैक कर दे ना, যদি কেউ উড়োজাহাজকে কেউ অপহরণ করে তাহলে 25-50 জন যাত্রীর বদলে भारत के पास অনেক কিছু দাবি করা হয়। सैनिक पाकिस्तान के कब्जे में थे। পাকিস্তানের হাজার হাজার সৈন্য ভারতের কাছে ये ছিল। हिंदुस्तान का चरित्र देखिए, কিন্তু এই ভারতের যে চরিত্র তা দেখুন, हिंदुस्तान के सेना का चरित्र देखिए। ভারতের সেনার চরিত্র দেখুন। हमने আমরা बांग्लादेश के विकास की चिंता की, বাংলাদেশের বিকাশের চিন্তা করেছি, বাংলাদেশের যে স্বাভিমান তার চিন্তা করেছি। हमने पाकिस्तान আমরা गोलियां चलाने के लिए नहीं, বাংলাদেশের যে ভূমির ব্যবহার তা পাকিস্তানের ওপর গুলি চালানোর জন্য করিনি। हमने बांग्लादेश के स्वाभिमान के लिए, मुक्ति योद्धाओं के लिए लड़ाई लड़ी। আমরা বাংলাদেশের স্বাভিমানের জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়েছি, हमने बांग्लादेश की भूमिका কিন্তু আমরা কখনো পাকিস্তানের সঙ্গে লড়ার জন্য বাংলাদেশের ভূমিকে ব্যবহার করিনি। কারণ আমরা চাইতাম যে বাংলাদেশ बंगबंधु के नेतृत्व में आगे बढ़े, বঙ্গবন্ধুর নেতৃত্বে এগিয়ে যাক, বিকাশের এক নতুন উচ্চতায় পৌঁছক, এটি ছিল আমাদের স্বপ্ন। আর এর জন্য আমরা আমাদের স্বপ্নকে ভেঙে ফেলেছি, আমাদের সমস্যাকে সরিয়ে দিয়ে 90,000 সৈন্যকে ফেরত দিয়ে দিয়েছে। 90,000 সৈন্যকে ফেরত দেবার একমাত্র শক্তি ছিল, কারণ সমগ্র বিশ্ব ভারতের শান্তির প্রতি যে প্রতিশ্রুতি তা কতটা, বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতি কতটা তা মাপার জন্য একটি ঘটনাই যথেষ্ট যে ভারতকে কখনো স্থায়ী সদস্যপদ খুলে দেওয়া উচিত। কিন্তু मुझे मालूम है, আমি জানি गरीब देशों को, डेवलपिंग कंट्रीज को, গরিব দেশকে, বিকাশশীল দেশকে, इस इलाके में दूर सुदूर पड़े हुए लोगों को আমাদের মতো এই দূরের প্রান্তে থাকা লোকেদের लड़ाइयां लड़नी पड़ेगी।
একজোট হয়ে লড়তে विश्व के হবে। रंगमंच पर বিশ্বের রঙ্গমঞ্চে हम सबको एक ताकत बनकर के उभरना पड़ेगा। আমাদের একজোট হয়ে এক শক্তি হয়ে এগিয়ে যেতে হবে আমাদের সমস্যা সমাধান করার জন্য। हम अपने आप আমরা নিজেদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলে এগিয়ে চলব, সমস্যার সমাধান করব। किसी की मदद से अगर 2 साल में हो सकता है तो কারো সাহায্যে যদি 2 বছরে হতে পারে, কারো সাহায্য ছাড়া 5 বছরে তো হবে। আমরা কিন্তু কখনো ঝুঁকবো না। विकास के रास्ते पर हमें चलना है, বিকাশের রাস্তায় আমাদের এগিয়ে যেতে साथ হবে, मिलकर के चलना है। একজোট হয়ে চলতে হবে। और मेरी तो पहले दिन, আর আমার তো প্রথম দিন कहावत है हिंदुस्तान में, একটা প্রবচন রয়েছে ভারতে, पुत्र के लक्षण पालने में পুত্রের লক্ষণ পালার জন্য। जनते ही झूले में जो बच्चा होता है उसी से অর্থাৎ पता चलता है। দোলনায় যে বাচ্চা থাকে তখন যে বাচ্চারা যেভাবে চলে তা থেকে বোঝা যায় যে কিভাবে সে বাচ্চা চলবে। मेरी सरकार का जन्म नहीं हुआ था, আমার সরকারের সে সময় জন্মই হয়নি, अभी तो जन्म होना बाकी था, তখন তো জন্ম হওয়া বাকি ছিল। लेकिन কিন্তু हमने सार्क देशों आया, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই, সমস্ত সার্ক দেশকে আমন্ত্রণ জানাই, সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানাই এবং তাদের সামনে দাঁড়িয়ে শপথ নিই যে এই বার্তা তাকে পৌঁছই যে সার্ক দেশের সঙ্গে বন্ধুত্বের সঙ্গে একসাথে আমরা এগিয়ে যাব। সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা চলতে চাই এবং এভাবে এগিয়ে যাব। আমরা पहले ही दिन हमने প্রথম দিন আমরা এই পরিচিতি সবার কাছে তুলে ধরি। ये एक ऐसा भूभाग है এটি এমন একটি অঞ্চল जिसके पास दुनिया को बहुत कुछ देने की ताकत है, যার কাছে বিশ্বকে অনেক কিছু দেওয়ার শক্তি রয়েছে, और उसी ताकत के भरोसे আর সেই শক্তির উপর ভিত্তি করে हमारे पास क्या नहीं है, আমাদের কাছে কি নেই। हमारे बीच कितने एकता से हमें जोड़ने वाली ताकतें कितनी तेज है। আমাদের মধ্যে কত একতা রয়েছে, खान কলা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, কত কিছু রয়েছে যা আমাদেরকে যুক্ত করে। কেউ কি ভাবতে পারে कभी যে একই কবি दो देश के দুটি দেশের জাতীয় সঙ্গীত रचयिता हो? রচনা করেছেন? কেউ ভাবতে পারেন? यही तो है, এটি তো হলো हमारी एकत्व को जोड़ता है, আমাদের যে একজোট হওয়ার শক্তি, তাদের যুক্ত করার শক্তি। उजागर करे। আমাদের এই যুক্ত হওয়ার শক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে যুক্ত হওয়ার শক্তিকে এগিয়ে নিয়ে চলতে হবে এবং এমন একটি শক্তি হয়ে আমরা উঠব এবং বিকাশের পথে চলব। এবং এটি খুব খুশির কথা, आपके प्रधानमंत्री जी, আপনার প্রধানমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী এবং আমার চিন্তা ভাবনা, চিন্তাধারা সম্পূর্ণভাবে এক। हमारे दिमाग में एक ही विषय है, विकास। আমাদের विकास। আমার মস্তিষ্কে একটাই চিন্তা ভাবনা, বিকাশ বিকাশ বিকাশ। ওনারও তাই উন্নতি উন্নতি আর उन्होंने উন্নতি। कहा हम 2021 তিনি আমাকে বলেছেন যে 20-21 সালে যখন বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী পালন করবে তখন আমরা সেই জায়গায় পৌঁছতে চাই, সেই আর্থিক উন্নতি করতে চাই এবং আমরা তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার যে বাড়ি ভবন কত শক্তিশালী হোক না কেন, কিন্তু আপনার যে দেওয়াল, তার সঙ্গে যুক্ত হওয়া প্রতিবেশীর যে দেওয়াল তা যদি কাঁচা হয়, তা আপনার দেওয়াল যতটাই পাকা হোক না কেন তা কতক্ষণ টিকবে? কখনোই টিকবে না। আর এজন্য ভারতের যে শক্তি যাই হোক না কেন, বাংলাদেশের শক্তি এবং ভারতের শক্তি এক হতে হবে, একজোট হয়ে লড়তে হবে যাতে কোনো সংকট না আসে। আমার এই যে সফর, সময় তো একটু কম হয়ে গেছে, কিন্তু আমার জন্য এই যাত্রা, এই সফর সত্যি স্মরণীয় রয়েছে, স্মরণীয় থাকবে। এবং এই সফরের সাথে আমি যখন আজ দেশে ফিরে যাচ্ছি, এটা আমার মনে অবশ্যই থাকবে। যখন আমি এখানে এসেছিলাম আমাকে অনেকে বলছিলেন, মোদিজি যদি কয়েকদিন বেশির জন্য আসতেন তাহলে খুব ভালো হতো, আমাদের গ্রামের এলাকায় যেতেন তো খুব ভালো হতো। অনেক অনেক পরামর্শ আমার কাছে এসেছে। আমারও মনে হয় একটু কম হয়ে গেল, একটু কম হয়ে গেল সময়, আরো ভালো হতো। আর গতকাল আমাদের মমতা জি আমাকে বলছিলেন যে বাংলাদেশের যে আতিথেয়তা আপনি কখনো ভুলতে পারবেন না।
और मैंने अनुभव किया এবং আমি এটা সত্যি ऐसी उत्तम বুঝতে পেরেছি मेहमान नवाजी এটা সত্যি এত দারুণ একটা আতিথেয়তা आखिरकार मेरे जिम्मे भी कुछ ड्यूटी है আমারও কিছু দায়িত্ব রয়েছে तो मेहमान नवाजी कितने दिन तक मैं भुगत हुआ কতদিন আমি আতিথেয়তায় থাকবো কিন্তু আমি जरूर कभी न कभी चाहूंगा আমি অবশ্যই চাইবো कि मैं फिर से एक बार যে আমি আবার একবার बांग्लादेश आऊं বাংলাদেশে আসবো जब आपके যখন আপনাদের आरोंग के विषय में मैंने सुना है हैंडीक्राफ्ट के संबंध में काफी আমরা শিল্পকলার বিষয়ে আমি শুনেছি आरोंग जाने का भी मन कर जाता আরং যাওয়ারও আমার খুব ইচ্ছে করে कभी मन करता है नोआखली चला जाओ जहाँ কখনো যাই गांधी का एक म्यूजियम बना हुआ है নোয়াখালী চলে যাই যেখানে বাপুর আশ্রম রয়েছে মহাত্মা গান্ধীর একটি मेरा मन ये भी करता है মিউজিয়াম রয়েছে আমার মন এটাও বলে যে হতে পারলে কুঠিবাড়ি হয়তো আমি যাব और আর वहाँ ठाकुर সেখানে ঠাকুর বাড়ি देखूं দেখি फिर তারপর पोदा नदी में পদ্মা নদীতে नाव के ऊपर নৌকোর ওপর कुछ नौजवानों के साथ আপনাদের মধ্যে কিছু যুবকের সঙ্গে বিশেষ করে যুবদের সঙ্গে क्षेत्र को देखूं সেই জায়গাকে দেখি और वो भी আর তাও अड्डा करते हुए আড্ডা দিয়ে बिना अड्डा बांग्लादेश अड्डा की छाड़ा यात्रा अधूरी रहती है বাংলাদেশের যাত্রা অসম্পূর্ণ থাকবে और आज मैं इस मेरी यात्रा के আর আজ আমার आखिरी करके मैं सीधा ही এই हवाई अड्डे সফরের पर आ रहा हूं। শেষ কর্মসূচির आपके পর एक कवि के আমি शब्दों के साथ উড়োজাহাজের अपनी জন্য बात যাচ্ছি समाप्त करूंगा বিমানবন্দরে কবির একটা आबा आशिबो বাক্য দিয়ে আমি কবিতা দিয়ে শেষ করছি আবার আসিব आबार आशिबो আবার আসিব फिरे ফিরে धान सिरी रे तीरे ধান ছিঁড়ে তীরে आए बांग्लाए এই বাংলায় आबार आशिबो फिरे धान आबार सिरे तीरे আসিব ফিরে ধান শীষের তীরে এই বাংলায় मैं फिर एक बार আমি আবার একবার आपके प्यार के लिए আপনাদের ভালোবাসার জন্য इन गहरे संबंधों के लिए এই গভীর সম্পর্কের জন্য भारत और बांग्लादेश के नौजवानों के सपनों के लिए ভারত এবং বাংলাদেশের যুবদের স্বপ্নের জন্য এই नई যাত্রাকে ताकत के साथ हम आगे बढ़ाएंगे এই সম্পর্ককে এক নতুন শক্তির সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব যা স্বপ্ন আপনাদের স্বপ্ন সে স্বপ্ন আমার স্বপ্ন देश के लिए देखता हूं যে স্বপ্ন আমি আমার দেশের জন্য দেখি সেই স্বপ্ন আমি আপনাদের জন্য দেখি हम दोनों देश के আমরা দুদেশের युवा पीढ़ी की ताकत के भरोसे যুব সম্প্রদায়ের শক্তির ভিত্তিতে इसी আমরা এগিয়ে চলব এই শুভকামনার সাথে जय बांग्ला জয় বাংলা जय हिंद জয় হিন্দ